আজকে যে গল্প নিয়ে এসেছি সেই গল্পের নাম নীল আতঙ্ক। চলুন তাহলে শুরু করি। আমার নাম অনিরুদ্ধ বোস। আমার বয়স 29, এখনো বিয়ে করিনি। আজ 8 বছর হলো আমি কলকাতার একটি সদাগরি অফিসে চাকরি করছি। মাইনে যা পাই তাতে একা মানুষের দিব্যি চলে যায়। সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে আছি। 2 তলায় দোখানা ঘর, দক্ষিণ খোলা। 2 বছর হলো একটা অ্যাম্বাসেডার গাড়িও কিনেছি, সেটা আমি অবশ্য নিজেই চালাই। অফিসের কাজের বাইরে একটু আধটু সাহিত্য করার শখ আছে। আমার 3খানা গল্প বাংলা মাসিক পত্রিকায় বেরিয়েছে, চেনা মহলে বেশ প্রশংসাও পেয়েছে। তবে আমি এটা জানি যে কেবলমাত্র লিখে রোজগার করার মতো ক্ষমতা আমার নেই। গত কয়েক মাসে লেখা একদম হয়নি, তবে বই পড়েছে অনেক, আর তার সবই বাংলাদেশের নীল চাষ সম্পর্কে। এ বিষয়ে এখন আমাকে একজন অথরিটি বলা চলে। কবে সাহেবরা এসে আমাদের দেশে প্রথম নীল চাষ শুরু করলো, আমাদের গ্রামের লোকদের ওপর তারা কীরকম অত্যাচার করত, কিভাবে নীল বিদ্রোহ হলো, আর সবশেষে কিভাবে জার্মানি কৃত্রিম উপায়ে নীল তৈরি করার ফলে এদেশ থেকে নীলের পাট উঠে গেল, এসবই এখন বলতে গেলে আমার নখদর্পণে। যে সাংঘাতিক অভিজ্ঞতার ফলে আমার মনে নীল সম্পর্কে কৌতূহল জাগলো, সেটা বলার জন্যই আজ লিখতে বসেছি। এখানে আগে আমার ছেলেবেলার কথা একটু বলা দরকার। আমার বাবা মুঙ্গেরের নামকরা ডাক্তার ছিলেন। ওখানে আমার জন্ম, আর ওখানেই এক মিশনারি স্কুলে আমার ছেলেবেলার পড়াশোনা। আমার এক দাদা আছেন, আমার চেয়ে 5 বছরের বড়। তিনি বিলেতে গিয়ে ডাক্তারি পাশ করে লন্ডনের কাছেই গোল্ডার্স গ্রিন বলে একটা জায়গায় হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন। দেশে ফেরার ইচ্ছা আছে বলে মনে হয় না। আমার বয়স যখন 16 বছর, তখন আমার বাবা মারা যান। তার কয়েক মাস পরেই আমি মাকে নিয়ে কলকাতায় এসে আমার বড় মামার বাসায় উঠি। মামা বাড়িতে থেকেই আমি সেন্ট জেভিয়ার্স থেকে বিএ পাশ করি। তারপর একটা সাময়িক ইচ্ছে ছিল সাহিত্যিক হবার, কিন্তু মার ধমকানিতে চাকরির চেষ্টা দেখতে হলো। বড় মামার সুপারিশে চাকরিটা হলো, তবে আমারও যে কর্তৃত্ব ছিল না তা নয়। ছাত্রী হিসেবে আমার রেকর্ডটা ভালোই, ইংরেজিটাও বেশ গড়গড় করে বলতে পারি। আর তাছাড়া আমার মধ্যে একটা আত্মনির্ভরতা ও স্মার্টনেস আছে, যেটা ইন্টারভিউয়ের সময় আমাকে নিশ্চয়ই সাহায্য করেছিল। মুঙ্গেরে ছেলেবেলার কথাটা বললে হয়তো আমার চরিত্রের একটা দিক বুঝতে সাহায্য করবে। কলকাতায় এক নাগারে বেশি দিন থাকতে থাকতে আমার প্রাণ হাঁপিয়ে ওঠে। এত লোকের ভিড়, ট্রাম বাসের ঘরঘরানি, এত হইহুল্লা, জীবন ধারণের এত সমস্যা। মাঝে মাঝে ইচ্ছে করে এইসব থেকে ছুটে বেরিয়ে যায়। আমার গাড়িটা কেনার পর কয়েকবার এটা করিয়েওছি। ছুটির দিনে একবার ডায়মন্ড হারবার, একবার পোর্ট ক্যানিং, আর একবার দমদমের রাস্তা দিয়ে সেই একেবারে হাসনাবাদ পর্যন্ত ঘুরে এসেছি। একাই গিয়েছি প্রতিবার, কারণ এই ধরনের আউটিংয়ে উৎসাহ প্রকাশ করার মতো কাউকে খুঁজে পাইনি। এ থেকে বোঝাই যাবে যে কলকাতা শহরে সত্যি করে বন্ধু বলতে আমার তেমন কেউ নেই। তাই প্রমোদের চিঠিটা পেয়ে মনটা খুশি হয়ে উঠল। প্রমোদ ছিল আমার মুঙ্গেরের সহপাঠী। আমি কলকাতায় চলে আসার পর 4 বছর আমাদের চিঠি লেখালেখি চলেছিল। তারপর আমার দিক থেকে সেটা বন্ধ হয়ে যায়। হঠাৎ একদিন অফিস থেকে ফিরতেই চাকর গুরুদাস বলল, মামা বাড়ি থেকে লোক এসেছে, চিঠি দিয়ে গেছে। খামের উপরেই লেখা দেখে বুঝলাম প্রমোদ। দুমকা থেকে লিখেছে সে। জুগলি অফিসে চাকরি করছি, কোয়ার্টার্স আছে, দিনের সাথে ছুটি নিয়ে চলে আয়। ছুটি পাওনা ছিল বেশ কিছুদিনের, তাই যত শীঘ্র সম্ভব অফিসের কাজ গুছিয়ে নিয়ে গত 27 এপ্রিল, তারিখটা আজীবন মনে থাকবে, তল্পিতল্পা গুটিয়ে কলকাতার জঙ্গল ও ঝঞ্ঝাট পিছনে ফেলে রওনা দিলাম দুমকার উদ্দেশ্যে। প্রমোদ অবশ্যই মোটর যোগে দুমকা যাওয়ার কথা একবারও বলেনি, ওটা অবশ্যই আমারই আইডিয়া। 200 মাইল রাস্তা, বড় জোর 5-5.5 ঘন্টা ধাক্কা। 10টার মধ্যে ভাত খেয়ে বেরিয়ে পড়বো, দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাব, এই ছিল আমার মতলব। কাজের বেলা গোড়াতেই একটা হোঁচট খেতে হলো। রান্না অবশ্য তৈরি ছিল ঠিক সময়, কিন্তু ভাত সবে খেয়ে মুখে পানটা পুড়েছি। অমন সময় আমার বাবার পুরনো বন্ধু মোহিত কাকা এসে হাজির। একে ভার্টিক লোক, তার উপর আবার 10 বছর পরে দেখা। মুখ ফুটে কিছু বলতেও পারলাম না যে আমার তাড়া আছে। ভদ্রলোককে চা খাওয়াতে হলো, তারপর ঝাড়া 1 ঘন্টা ধরে তার সুখ দুঃখের কাহিনীও শুনতে হলো।
মোহিত কাকাকে বিদায় দিয়ে গাড়িতে মাল তুলে যখন নিচে উঠতে যাচ্ছি, তখনই দেখি আমার একতলার ভাড়াটে ভোলাবাবুর 4 বছরের ছেলে পিন্টুর হাত ধরে কোত্থেকে যেন বাড়ি ফিরছেন। আমাকে দেখে বললেন, একা একা কোথায় পাড়ি দিচ্ছেন হ্যাঁ? আমার উত্তর শুনে ভদ্রলোক একটু উদ্বিগ্নভাবেই বললেন, অতটা পথ মোটরে একা যাবেন? অন্তত এই ট্রিপটার জন্য ড্রাইভারের বন্দোবস্ত করলে হতো না। আমি বললাম, চালক হিসেবে আমি খুব হুঁশিয়ার, আর আমার যত্নের ফলে গাড়িটাও প্রায় নতুনই রয়েছে, তাই ভাবনার কিছু নেই। ভদ্রলোক বেস্ট অফ লাক বলে ছেলের হাত ধরে বাড়ির ভিতরে ঢুকে গেলেন। গাড়ি স্টার্ট দেওয়ার আগে হাত ঘড়িটায় চেয়ে দেখি 11:15। হাওড়া দিয়ে না গিয়ে বালি ব্রিজের রাস্তাটা নেওয়া সত্ত্বেও চন্দননগর পৌঁছাতেই লাগলো 1.5 ঘন্টা। এই 30টা মাইল পেরোতে যে এত ঝক্কি, রাস্তা এত বাজে, আনরোম্যান্টিক যে মোটর যাত্রার প্রায় 16 আনা উৎসাহটাই উবে গেল। কিন্তু তার ঠিক পরেই শহর পেছনে ফেলে গাড়ি যখন ছোট মাঠের মধ্য দিয়ে চালাচ্ছি, তখন সেটা কাজ করে একেবারে ম্যাজিকের মতো। মন তখন বলে, আরে এই জন্যই তো আশা। কোথায় ছিল একদিন চিমনির ধোঁয়া বর্জিত মসৃণ আকাশ, এই মাটির গন্ধ মেশানো মন মাতানো বিশুদ্ধ মেঠো বাতাস। 1:30টা নাগাদ যখন বর্ধমানে পৌঁছেছি, তখন পেটে একটা খিদের ভাব অনুভব করলাম। সঙ্গে কমলা লেবু আছে, ফ্লাক্সে গরম চাও আছে, কিন্তু মন চাইছে অন্য কিছু। রাস্তার পাশে স্টেশন। গাড়ি থামিয়ে রেস্টুরেন্টে গিয়ে 2টো টোস্ট, একটা অমলেট আর 1 পেয়ালা কফি খেয়ে আবার রওনা দিলাম। পথ বাকি এখনও 130 মাইল। বর্ধমান থেকে 25 মাইল গিয়ে পানাগড় পড়ে। সেখান থেকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছেড়ে ইলামবাজারের রাস্তা দিয়ে যেতে হবে। ইলামবাজার থেকে সিউড়ি হয়ে ম্যাসেঞ্জর পেরিয়ে দুমকা। পানাগড়ের মিলিটারি ক্যাম্পগুলো সবে দৃষ্টিগোচর হয়েছে, অমন সময় আমার গাড়ির পেছনের দিক থেকে একটা বেলুন ফাটার মতো শব্দ হলো, আর সঙ্গে সঙ্গে একপাশে গাড়িটা একটু কেদরে গেল। কারণ অবশ্যই সহজেই বোধগম্য। গাড়ি থেকে নেমে সামনের দিকে চেয়ে বুঝতে পারলাম শহর এখনো বেশ কয়েক মাইল দূরে। কাছাকাছির মধ্যে মেরামতির দোকানের আশাটাও মন থেকে মুছে ফেলতে হলো। সেই সঙ্গেই স্টেপনি ছিল তাও নয়, আর জ্যাক দিয়ে গাড়ি তুলে ফাটা টায়ার খুলে ওই জায়গায় নতুন টায়ার পরানো আমার অসাধ্য তেমন কিছু না, তবু এক্ষেত্রে পরিশ্রম এড়ানোর ইচ্ছেটা অস্বাভাবিক নয়। আর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়ির টায়ার পরাবো, পাশ দিয়ে হুস হুস করে কত গাড়ি বেরিয়ে যাবে। আমার অবস্থা কতটা শোচনীয়, কতটা হাস্যকর, এটা তারা দেখে ফেলবে, এটা ভাবতে মোটেও ভালো লাগছিল না। কিন্তু কি আর করা, 10 মিনিট এদিক ওদিক ঘোরাফেরা করে গঙ্গা বলে কাজে লেগে পড়লাম। নতুন টায়ার লাগিয়ে ফাটা টায়ার ক্যারিয়ারে ভরে ডালা বন্ধ করে যখন সোজা হয়ে উঠে দাঁড়ালাম, তখন শার্টটা ঘামে ভিজে শরীরের সঙ্গে সেটে গেছে। ঘড়িতে দেখি 2:30 বাজে। হাওয়াতে কেমন যেন একটা গুমোট ভাব। ঘণ্টাখানেক আগেও তো সুন্দর হাওয়া ছিল। গাড়ি থেকে দেখছিলাম বাসছাড়ের মাথাগুলো নুয়ে নুয়ে পড়ছে। এখন হঠাৎ করে চারিদিক থমথমে। গাড়িতে ওঠার সময় পশ্চিমের আকাশের নিচে দূরের গাছপালার মাথায় একটা কালচে নীলের আভাস লক্ষ্য করলাম। মেঘ করেছে। ঝড়ের মেঘ কি কালবৈশাখী? ভেবে লাভ নেই। স্পিডোমিটারের কাঁটা আরও চড়াতে হবে। ফ্লাক্সটা খুলে খানিকটা গরম চা মুখে ঢেলে আবার রওনা দিলাম। ইলামবাজার পেরোতে না পেরোতেই ঝড়টা এসেই গেল। ঘরে বসে যে জিনিসটাকে চিরকাল সানন্দে উপভোগ করেছি, যার সঙ্গে তাল মিলিয়ে ভাব মিলিয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছি, গান করেছি, সেই জিনিসই খোলা মাঠের মধ্যে পিচের রাস্তায় চলন্ত গাড়িতে যে কি বিভীষিকা সৃষ্টি করতে পারে তা কল্পনাও করতে পারিনি। আর বাজ জিনিসটাকে কেন জানি কোনোদিনই আমি বরদাস্ত করতে পারি না। ওটাকে প্রকৃতির শয়তানি বলে মনে হয়। অসহায় মানুষকে এক নির্মম রসিকতায় নাজেহাল করার ভাব নিয়ে যেন এই বাজের খেলা। এদিকে ওদিকে আচমকা বৈদ্যুতিক স্মরনিক্ষেপ, আর পর মুহূর্তেই কর্ণপটাহ বিদীর্ণ করার দামামা গর্জন। এক এক সময় মনে হচ্ছে যে আমার এই নিরীহ অ্যাম্বাসেডার গাড়িকেই তাক করে যেন বিদ্যুৎ বাণ নিক্ষিপ্ত হচ্ছে, আর একটু মনোযোগ দিয়ে কাজটা করলেই যেন লক্ষ্যভেদ হয়ে যাবে। এই দুর্যোগের মধ্যে কোনো মতে সিউড়ি ছাড়িয়ে ম্যাসেঞ্জারের পথে পড়েছি। তখন হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ হলো। যদি
এটাকে বজ্রপাত বলে ভুল করা চলে না। বুঝলাম আমার গাড়ির আরেকটা টায়ার কাজে ইস্তফা দিলেন। হাল ছেড়ে দিলাম। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ঘড়িতে 5:30। গত 20 মাইল স্পিডোমিটারের কাঁটাকে 15 থেকে 25-এর মধ্যে রাখতে হয়েছে, না হলে এতক্ষণে মাসাঞ্জার ছাড়িয়ে যাওয়ার কথা। কোথায় এসে পৌঁছালাম? সামনের দিকে চেয়ে যে একটু বোঝারও উপায় নেই। কাঁচের ওপর জলপ্রপাত, ওয়াইপারটা সপাত সপাত শব্দ করেই চলেছে, কিন্তু সেটাকে কাজ না বলে খেলা করা বলাই ভালো। নিয়মমতে এপ্রিল মাসে এখনও সূর্যের আলো থাকার কথা, কিন্তু ভাব দেখে মনে হচ্ছে রাত হয়ে এলো বলে। আমার ডান পাশের দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে চাইলাম। যা দেখলাম তাতে মনে হলো কাছাকাছির মধ্যে কোনো ঘনবসতি না থাকলেও দু একটা পাকা বাড়ি যেন গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে যে একটু এদিক ওদিক দেখবো তারও কোনো উপায় নেই। তবে সেটা না দেখেও যে জিনিসটা বলা যায় সেটা হলো যে মাইল খানেকের মধ্যে বাজার বা দোকান জাতীয় কোনো পদার্থ নেই। আমার সঙ্গে বাড়তি আর টায়ারও নেই। মিনিট 15 গাড়িতে বসে থাকার পর মনে একটা প্রশ্ন জাগলো, এতখানি সময়ের মধ্যে একটা গাড়ি বা একটা মানুষও আমার পাশ দিয়ে গেল না। তবে কি আমি ভুল পথে এসেছি? সঙ্গে রোড ম্যাপ আছে, সিউড়ি পর্যন্ত ঠিকই এসেছি জানি, কিন্তু তারপর যদি কোনো ভুল রাস্তায় মোড় ঘুরে থাকি, এই চোখ ধাঁধানো বৃষ্টিতে, সেটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু যদি ভুল হয়ে থাকে, এটা তো আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার জঙ্গল নয় যে দিশাহারা হয়ে পড়তে হবে। যেখানে থাকি না কেন, বীরভূমেরই মধ্যে এটা। শান্তিনিকেতন থেকে মাইল 50-এর বেশি দূরে নয়। বৃষ্টি থামলে মুশকিল আসান হয়ে যাবে। এমনকি হয়তো মাইল খানেকের মধ্যে একটা গাড়ি মেরামতের দোকানও পেয়ে যেতে পারি। পকেট থেকে উইলসের প্যাকেট আর দেশালায় বার করে একটা সিগারেট ধরালাম। ভোলাবাবুর কথা মনে পড়ল। ভদ্রলোক নিশ্চয়ই ভুক্তভোগী, নইলে অমন একটা খাঁটি উপদেশ দেন কি করে? ভবিষ্যতে একটা তন্দ্রার ভাব এসে গিয়েছিল। হর্নের শব্দে সজাগ হয়ে বসলাম। বৃষ্টিটা একটু ধরেছে, তবে অন্ধকার গাঢ়তর। পেছন ফিরে দেখি একটা লরি এসে খাড়িয়েছে। হর্ন দিচ্ছে কেন? আমি কি পুরা রাস্তাটা দখল করে আছি নাকি? দরজা খুলে নেমে দেখি লরির দোষ নেই। টায়ার ফাটার সময় আমার গাড়িটা খানিকটা ঘুরে গিয়ে রাস্তার পুরোটা না হলেও প্রায় আধখানা আটকে দিয়েছে। লরি যাওয়ার কোনো জায়গা নেই। গাড়ি সাইড कीजिए গাড়ি। আমার অসহায় ভাব দেখে মনে হয় পাঞ্জাবি ড্রাইভারটি নেমে এলেন। ক্যা হুয়া, পাংচার? আমি ফরাসি কায়দায় কাঁধ দুটোকে একটু উঁচিয়ে আমার শোচনীয় অবস্থা বুঝিয়ে দিলাম। বললাম, আপনি যদি একটু হাত লাগান তাহলে এক পাশে সরিয়ে আপনার যাওয়ার জায়গাটা করে দিতে পারি। এবার লরি থেকে পাঁইজি সহকারী নেমে এলেন। 3 জন মিলে ঠেলে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে এক পাশে করে দিলাম। তারপর জিজ্ঞাসা করলাম এবং জানতে পারলাম যে এটা দুমকার রাস্তা নয়। আমি আসলেই ভুল পথে এসে গিয়েছি। তবে সেটা মাইল 3-এর বেশি নয়। কাছাকাছির মধ্যে সারানোর দোকান অবশ্য নেই। লরি চলে গেল। তার ঘর ঘর শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা বিশাল নৈশব্দের সৃষ্টি হলো। আমি বুঝলাম আমি অকুল পাথারে পড়েছি। আজ রাত্রের মধ্যে দুমকা পৌঁছানোর বিন্দুমাত্র সম্ভাবনা নেই। রাতটা যে কিভাবে কাটবে তারও কোনো ইঙ্গিত নেই। আশেপাশের ডোবা থেকে ব্যাঙের কোরাস আরম্ভ হয়ে গিয়েছে। বৃষ্টিটা কমের দিকে। অন্য সময় হলে মাটির সোদা গন্ধে মনটা মেতে উঠত, কিন্তু এখন তো সে অবস্থা নয়। আবার গাড়িতে উঠলাম, কিন্তু তাতেই বা কী লাভ? হাত পা ছড়িয়ে আরাম করার পক্ষে অ্যাম্বাসিডার গাড়ির মতো অনুপযুক্ত কি আর কিছু আছে? বোধ হয় না। আরেকটা সিগারেট ধরাতে যাব, অমন সময় হঠাৎ জানলা দিয়ে একটা ক্ষীণ আলো এসে স্টিয়ারিংয়ের হুইলটার উপর পড়ল। আবার দরজা খুলে গলা বাড়িয়ে দেখি গাছের ফাঁক দিয়ে একটা আলোর চতুষ্কোণ দেখা যাচ্ছে। বোধহয় জানলা। ধোঁয়ার কারণ আগুন, কেরোসিনের আলোর কারণ মানুষ। কাছাকাছি বাড়ি আছে, তাতে মানুষও আছে। টর্চটা নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। আলোর দূরত্ব বেশি দূরে নয়। আমার উচিত এগিয়ে গিয়ে অনুসন্ধান করা। একটা রাস্তাও আছে, অপরিসর পথ। সেটা বোধহয় আলোর দিক থেকেই। আমি যে রাস্তায় আছি সেটা এসে পড়ছে। পথের দুপাশে গাছপালার বন, তলার দিকে আগাছার জঙ্গল। কুছ পরোয়া নেহি। দরজায় লক দিয়ে রওনা হলাম।
যতদূর সম্ভব খানাখন্দ বাঁচিয়ে জলকাদার মধ্যে দিয়ে ছপাত ছপাত করে খানিক দূর হেঁটে তেঁতুল গাছটা পেরোতেই একটা বাড়ি চোখে পড়ল। বাড়ি বলা অবশ্য ভুল হবে, একখানা কি দেড়খানা ইটের ঘরের ওপর একটা টিনের চালা, ফাঁক করা দরজা দিয়ে ঘরের ভেতর একটা জ্বালানো লণ্ঠন, একটা ধোঁয়াটে ভাব, আর খাটিয়ায় কোন লক্ষ্য করলাম। কই হ্যাঁ, একটা মাঝবয়সী বেটে গোফালা লোক বেরিয়ে এসে আমার টর্চের আলোর দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল। আমি আলোটা নামিয়ে নিলাম। ক্যাসে আয়া বাবু? আমি দুর্ঘটনার কথা সংক্ষেপে বর্ণনা করলাম। এখানে কাছাকাছির মধ্যে রাত কাটানোর কোনো বন্দোবস্ত হতে পারে? যা পয়সা লাগে আমি দেব। ডাক বাংলা মেয়ে? ডাক বাংলো? সে আবার কোথায়? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গেই আমার বোকামোরা বুঝতে পারলাম। এতক্ষণ কেবল লণ্ঠন আর টর্চের আলোর দিকে দৃষ্টি থাকার ফলে আশেপাশে কি আছে দেখেইনি। একবার টর্চটাকে ঘুরিয়ে আমার বাঁ দিকে ফেলতেই বেশ বড় একটা একতলা পুরানা বাড়ি চোখে পড়ল। সেটাকে দেখিয়ে বললাম, এইটাই ডাক বাংলো? हाँ बाबू, लेकिन बिस्तारा उस्तारा कुछ नहीं है, खाना भी नहीं मिलेगा। বিছানা আমার সঙ্গে আছে, খাট হবে তো? খাটিয়া হোগা। আর তোমার ঘরে তো উনুন ধরিয়েছ, তুমি নিজে খাবে নিশ্চয়ই। লোকটা হেসে ফেলল। তার হাতে সেকা মোটা রুটি আর তার বউয়ের রান্না করা উরুৎকা ডাল কি আমার চলবে এটা জিজ্ঞাসা করলো। বললাম, খুব চলবে, সব রকম রুটি আমার চলে, আর উরুৎকা ডাল তো আমার অতি প্রিয় খাদ্য। এককালে কি ছিল জানি না, তবে এখন এটা নামই ডাক বাংলো। তবে পুরনো সাহেবী আমলের বাড়ি, তাই ঘরের সাইজ বড় আর সিলিংটা পেল্লাই উঁচু। আসবাব বলতে পুরনো নোয়ারের খাট, একপাশে একটা টেবিল, আর তার সামনে হাতল ভাঙা একটা চেয়ার। চৌকিদার আমার জন্য একটা লণ্ঠন জ্বালিয়ে এনে টেবিলের উপর রাখলো। বললাম, তোমার নাম কি হে? সুখন নাম বাবুজি। এই বাংলায় লোকজন কোনো কালে এসেছে না আমি প্রথম? সুখন রামের রসবোধ আছে, সে হেসে ফেলল। বললাম, ভুটটুত নেই তো? আরে রাম, কত লোকে এসে থেকে গেছে, কই এমন অপবাদ তো দেয় নাই বাবু। এ কথায় একটু যে আশ্বস্ত হয়নি তা বলতে পারি না। ভূতে বিশ্বাস করি বা না করি, এতটুকু অন্তত জানি ভূত যদি থাকেই বা এই বাংলোতে, তাহলে সে সবসময় থাকবে, আর না থাকলে কোনো কালেই না। বললাম, এই কদিনের পুরনো বাড়ি? সুখন আমার বেডিং খুলে দিতে দিতে বলল, पहले ये नील कोठी था, एक नील का फैक्ट्री भी था नौजदी में, उसका एक चिमनी अभी तक खड़ा है और बाकी सब कुछ टूट गया। এই অঞ্চলে যে এককালে নীলের চাষ হতো তা জানতাম। মুঙ্গেরের আশেপাশেও ছোটবেলায় পুরনো ভাঙা নীলকুঠি দেখেছি। সুখনের তৈরি রুটি আর কালাইয়ের ডাল খেয়ে নোয়ারের খাটে বিছানা পেতে যখন শুলাম, তখন রাত 10:30। প্রমোদকে আজ বিকেলে পৌঁছাবো বলে টেলিগ্রাম করেছিলাম। ও অবশ্য একটু চিন্তিতই হবে, কিন্তু সে নিয়ে তো আর ভেবে লাভ নেই। একটা আস্তানা যে পেয়েছি এবং বেশ সহজেই পেয়েছি, সেটাও কম ভাগ্যের কথা না। ভবিষ্যতে ভোলাবাবুর উপদেশ মেনে চলবো, উচিত শিক্ষা হয়েছে আমার। তবে এটাও ঠিক যে শেখার চেয়ে ঠেকে শেখার দাম বেশি। লণ্ঠনটা পাশের বাথরুমে রেখে এসেছি। দরজার ফাঁক দিয়ে যেটুকু আলো আসছে তাই যথেষ্ট। ঘরে বেশি আলো থাকলে আবার ঘুম আসে না। অথচ এখন যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো ঘুম। গাড়ি থেকে জিনিসপত্র বার করে সেটা লক করে এসেছি বলাই বাহুল্য। এতটুকু জোর গলায় বলতে পারি যে আজকালকার দিনে কলকাতার রাস্তায় গাড়ি ফেলে রাখা যতটা বিপজ্জনক, গ্রামের রাস্তায় তার চেয়ে হয়তো কিছুটা কমই। বাইরে বৃষ্টির শব্দ থেমে গিয়েছে। ব্যাং আর ঝিঝির সমবেত কণ্ঠস্বরে রাত মুখর হয়ে উঠেছে। শহরের জীবনটা এত দূরে আর এত পেছনে সরে গিয়েছে যে সেটাকে একটা প্রাগৈতিহাসিক পর্ব বলে মনে হচ্ছে। নীলকুঠি। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের কথা মনে পড়ে যায়। কলেজে থাকতে অভিনয় দেখেছিলাম কর্নওয়ালিস স্ট্রিটের কোনো এক পেশাদারি থিয়েটারে। ঘুমটা ভেঙে গেল। কতক্ষণ পরে জানি না, দরজায় একটা খচমচ শব্দ হচ্ছে। ভেতরে হুড়কো দেওয়া। বুঝলাম বাইরে থেকে কুকুর বা শিয়াল জাতীয় কিছু একটা নখ দিয়ে সেটা আঁচড়াচ্ছে। মিনিট খানেক পরে আওয়াজটা থেমে গেল। আবার সব চুপচাপ। চোখ বুঝলাম, কিন্তু সে অল্প কিছুক্ষণের জন্যে। একটা কুকুরের ডাকে ঘুমটা একেবারে ভেঙে গেল।
গ্রাম বাংলার নিরিকুত্তার না, বিলিতি হাউন্ডের হুঙ্কার। এই ডাক আমার অচেনা নয়। মুঙ্গেরে আমাদের বাড়ির 2টো বাড়ি পরেই মার্টিন সাহেবের বাড়ি থেকে প্রায় রাতের বেলা এমন ডাক শুনতে পেতাম। এই তল্লাটে এমন কুকুর কে পুষবে? একবার মনে হলো উঠে গিয়ে দরজাটা খুলে দেখি, কারণ কুকুরটা ডাক বাংলোর খুব কাছেই রয়েছে বলে মনে হচ্ছে। তারপর মনে হলো সামান্য কুকুরের ডাক নিয়ে এতটা মাথা ঘামানোর কোনো মানেই হয় না, তার চেয়ে আবার ঘুমানোর চেষ্টা করে দেখি। কটা যে রাত হলো। জানলা দিয়ে অল্প চাঁদের আলো আসছে। শো অবস্থাতেই বাঁ হাতটা তুলে মুখের সামনে আনতেই বুকটা ধড়াস করে উঠল। হাতে ঘড়ি নেই, অথচ অটোমেটিক ঘড়ি যত পরে থাকা যায় ততই ভালো বলে ওটা শোয়ার সময় খুলেছিলাম না। অথচ ঘড়িটা কোথায় গেল? শেষটায় কি ডাকাতের আস্তানায় এসে পড়লাম নাকি? হায় হায়, আমার গাড়িটার যে কি হবে? বালিশের পাশে হাতড়িয়ে দেখি টর্চটা খোঁজার জন্য, কিন্তু সেটাও নেই। এক লাফে বিছানা থেকে উঠে মাটিতে হাঁটু গেড়ে বসে খাটের নিচে তাকিয়ে দেখি সুটকেসটা উধাও। উফ, মাথাটা গরম হয়ে গেল। এর বিহিত করতেই হবে। হাঁক দিলাম, চৌকিদার, চৌকিদার। না, কোনো উত্তর নেই। বারান্দায় যাব বলে দরজার দিকে এগিয়ে খেয়াল হলো হুড়কোটা যেমনভাবে লাগিয়েছিলাম ঠিক তেমনই আছে। জানলাতেও গরাদ। তাহলে চোরটা এলো কোন দিক দিয়ে? দরজাটার হুড়কোটা খুলতে আমার নিজের হাতের উপর চোখ পড়ে কেমন জানি খটকা লাগলো। হাতে কি দেয়াল থেকে চুন লেগেছে, নাকি পাউডার জাতীয় কিছু? এমন ফ্যাকাশে লাগছে কেন? আর আমি তো গেঞ্জি পরে শুয়েছিলাম, তাহলে আমার হাতে লম্বা হাতা সিল্কের শার্ট কেন? উফ, মাথাটা ঝিমঝিম করতে লাগলো। দরজা খুলে বাইরে এলাম। ছাউকিরার! নিজের গলার স্বর চিনতে পারলাম না, উচ্চারণও না। যতই মিশনারি স্কুলে পড়ি না কেন, বাংলা উচ্চারণে এমন সাহেবিয়ান আমার কোনোদিনও ছিল না। আর চৌকিদারি বা কোথায়? কোথায় বা তার ঘর? বাংলোর সামনে ধুধু করছে মাঠ, দূরে আবছা একটা বাড়ি দেখা যাচ্ছে, আর তার পাশে একটা চিমনির মতো স্তম্ভ। চারিদিক অস্বাভাবিক নিস্তব্ধতা। আমার চারপাশের পরিবেশ বদলে গেছে, আর আমিও বদলে গেছি। ঘরমাক্ত অবস্থায় ঘরে ফিরে এলাম। চোখটা অন্ধকারে অভ্যস্ত হয়ে গিয়েছে। ঘরের সব কিছু এখন দেখতে পাচ্ছি। খাট আছে, মশারি নেই, অথচ আমি মশারি টাঙিয়েই শুয়েছিলাম। বালিশ যেটা রয়েছে সেটাও আমার না, আমারটা ছিল সাধারণ। এটার পাশে পাহাড়ের কুচি দেয়া বর্ডার। খাটের ডান দিকে দেয়ালের সামনে টেবিল চেয়ার। সেই চেয়ারে প্রাচীন তত্ত্বের কোনো অস্তিত্ব নেই। আবছা আলোতে বার্নিশ করা কাঠটা এখনো চকচক করছে। টেবিলের উপর রাখা রয়েছে লণ্ঠন। না, লণ্ঠন নয়, বাহারের শেডওয়ালা কাজ করা কেরোসিন ল্যাম্প। আরও জিনিসপত্র রয়েছে ঘরে, সেগুলো ক্রমে দৃষ্টিগোচর হলো। এক কোনায় 2টো ট্রাঙ্ক, দেয়ালে একটা আলনা, সেখান থেকে ঝুলছে একটা কোট, একটা অদ্ভুত ধরনের অচেনা টুপি আর একটা হ্যান্ডার চাবুক। আলনার নিচে একজোড়া হাঁটু অবধি উঁচু জুতো, যাকে বলে গলশেষ। জিনিসপত্র ছেড়ে একবার আমি আমার নিজের দিকে তাকালাম। এর আগে শুধু সিল্কের শার্টটা লক্ষ্য করেছিলাম। এবার দেখলাম নিচে রয়েছে সরু চাপা প্যান্ট, আরও নিচে মোজা, পায়ে জুতো নেই। তবে খাটের পাশে দেখলাম এক জোড়া চামড়ার কালো বুট রাখা আছে। আমার ডান হাতটা এবার আমার মুখের উপর বুলিয়ে বুঝতে পারলাম শুধু গায়ের রং ছাড়া চেহারারও অনেক পরিবর্তন হয়েছে। এত চোখা নাক, এত পাতলা ঠোঁট আর সরু চোয়াল তো আমার নয়। মাথায় হাত দিয়ে বুঝলাম ঢেউ খেলানো চুল পিছনের কাঁধ অবধি নেমে এসেছে। কানের পাশে জুলফি নেমে এসেছে প্রায় চোয়াল পর্যন্ত। বিস্ময় আতঙ্কের সঙ্গে সঙ্গে একটা উগ্র কৌতূহল হলো আমার চেহারাটা দেখার জন্য। কিন্তু আয়না কোথায়? আয়না? রুদ্ধশ্বাসের দৌড়ে এক ধাক্কায় বাথরুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। আগে দেখেছিলাম একটা বালতি ছাড়া কিছুই নেই। এখন দেখি মেঝের এক কোণে একটা টিনের বাথটাব, তার পাশে চৌকি আর এনামেলের মগ। যে জিনিসটা খুঁজছিলাম সেটা ঠিক আমার সামনেই, একটা কাঠের ড্রেসিং টেবিলের ওপর লাগানো একটা ওভাল শেপের আয়না। আমি জানি
আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু যে চেহারাটা প্রতিফলিত হচ্ছে সেটা আমার নয়। কোনো এক বীভৎস ভৌতিক ভেলকির ফলে আমি হয়ে গেছি ঊনবিংশ শতাব্দীর একজন সাহেব। তার গায়ের রং ফ্যাকাশে ফর্সা, চুল সোনালি, চোখ কটা এবং চোখের চাহনিতে ক্লেশের সঙ্গে অদ্ভুত এক কাঠুন্যের ভাব এসে মিশেছে। কত বয়স সাহেবের? 30-এর বেশি নয়, তবে দেখে মনে হয় অসুস্থতা কিংবা অতিরিক্ত পরিশ্রমের কারণেই অকালে বার্ধক্যের ছাপ মুখে পড়েছে। আরও কাছে গিয়ে ভালো করে আমার মুখটা দেখলাম। চেয়ে থাকতে থাকতে একটা গভীর দীর্ঘশ্বাস বুকের ভেতর উঠে এলো। ওহ, এ কণ্ঠস্বর আমার নয়। এই দীর্ঘশ্বাসও সাহেবেরই মনের ভাব ব্যক্ত করছে, আমার নয়। এরপর যা ঘটল তাতে বুঝলাম যে শুধু গলার স্বর নয়, আমার হাত পা সবই অন্য কারো অধীনে কাজ করছে। কিন্তু আশ্চর্য এই যে আমি অনিরুদ্ধ বোস যে বদলে গেছি সে জ্ঞানটা আমার আছে। অথচ এই পরিবর্তন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী, এ থেকে নিজের অবস্থায় ফেরার আর কোনো উপায় আছে কিনা তা আমার জানা নেই। বাথরুম থেকে শোবার ঘরে ফিরে এলাম। এবার রাইটিং টেবিলটার দিকে চোখ পড়ল। ল্যাম্পটা এখনও জ্বলছে। ল্যাম্পের নিচে খোলা অবস্থায় একটা চামড়া বাঁধানো খাতা, তার পাশে দোয়াতে রয়েছে একটা খাগের কলম। টেবিলের দিকে এগিয়ে গেলাম। খাতার খোলা পাতায় কিছু লেখা হয়নি। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে চেয়ারে বসিয়ে দোয়াত থেকে কলমটা আমার ডান হাতে তুলিয়ে দিল। এবার হাতটা বাঁ দিক থেকে সাদা পাতার দিকে অগ্রসর হতে থাকলো। ঘরের নিস্তব্ধতা ভেদ করে খসখস শব্দ করে খাগের কলম লিখে চলল। 27 এপ্রিল 1868। কানের কাছে আবার সেই রাক্ষসে মশার বিনবিনুনি আরম্ভ হয়েছে। শেষটাই সামান্য একটা পোকার হাতে আমার মতো একটা জাঁতরেল ব্রিটিশারকে পরাহত হতে হলো। ভগবানের এ কেমন বিধি! এরিক পালিয়েছে, পার্সি আর টনিও আগেই ভেগেছে। আমার বোধ হয় এদের চেয়ে বেশি টাকার লোভ, তাই বারবার ম্যালেরিয়ার আক্রমণ সত্ত্বেও নীলের মোহ কাটাতে পারিনি। না, শুধু তাই নয়, ডায়েরিতে মিথ্যে কথা বলাও যে পাপ। আরেকটা কারণ আছে, আমার দেশের লোক আমাকে হাড়ে হেড়ে চেনে। সেখানে থাকতেও তো কম কুকীর্তি করিনি, আর তারা সে কথা ভোলেও নি। তাই ইংল্যান্ডে ফিরে যাওয়ার সাহস আর আমার নেই। বুঝতে পারছি আমাকে এখানেই থাকতে হবে, এখানেই মরতে হবে। মেরি আর আমার 3 বছরের শিশু সন্তান টবির কবরের পাশেই হবে আমার কবরস্থান। এত অত্যাচার করেছি এখানকার স্থানীয় নেটিভদের ওপর যে আমার মৃত্যুতে চোখের জল ফেলার মতো একটা লোকও এখানে নেই। যদিও মির্জান কাঁদে, আমার বিশ্বস্ত অনুগত বেয়ারা মির্জান। আর রেক্স, আসল ভাবনা তো রেক্সকে নিয়েই। হায় রে প্রভু ভক্ত কুকুরটা, আমি মরে গেলে তো এরা তাকে আর আস্ত রাখবে না। হয় ঢিল মেরে, না হয় লাঠির বাড়ি মেরে তার সব প্রাণ শেষ করে দেবে এরা। তোর যদি একটা ব্যবস্থা করে যেতে পারতাম রে। আর লিখতে পারলাম না, হাত কাঁপছে। আমার হাত নয়, ডায়েরির লেখকের হাত। কলম রেখে দিলাম। এবার আমার ডান হাতটা টেবিলের ওপর থেকে কোলের কাছে এগিয়ে গেল। একটা দেরাজের হাতল, হাতের টানে দেরাজ খুলে গেল। ভেতরে একটা পিন কুশন, একটা পেতলের পেপারওয়েট, একটা পাইপ আর কিছু কাগজপত্র। আরও খানিকটা খুলে গেল দেরাজ। একটা লোহার জিনিস চকচক করে উঠল। পিস্তল, তার হাতলে হাতির দাঁতের কাঁচ। আমার হাত পিস্তলটা বার করে নিল। হাতের কাঁপুনি থেমে গেল। বাইরে শেয়াল ডাকছে। শেয়ালের ডাকের প্রত্যুত্তরে যেন গর্জে উঠছে হাউন্ডের কণ্ঠস্বর। চেয়ার ছেড়ে দরজার দিকে গেলাম। দরজা খুলে বাইরে, সামনের মাঠে চাঁদের আলো। বাংলোর বারান্দা থেকে হাত বিশেক দূরে ছাই রঙের একটা প্রকাণ্ড গ্রে হাউন্ড ঘাসের উপর দাঁড়িয়ে আছে। আমি বাইরে আসা মাত্র আমার দিকে লেজ নাড়তে লাগলো। রেক্স, সেই গম্ভীর ইংরেজ কণ্ঠস্বর। দূরে বাঁশবন এবং নীলের ফ্যাক্টরির দিক থেকে ডাকটা প্রতিধ্বনিত হয়ে এলো। রেক্স। রেক্স এগিয়ে এলো, তার লেজ নড়ছে। ঘাস থেকে বারান্দায় ওঠার সঙ্গে সঙ্গে আমার ডান হাতটা কোমরের কাছে এলো, পিস্তলের মুখ কুকুরের দিকে। রেক্স যেন থমকে গেল, তার জ্বলন্ত চোখে অবাক চাহনি। আমার ডান তর্জনী পিস্তলের ঘোড়া টিপে দিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চোখ ঝলসানো আলো
আর ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ল বারুদের গন্ধ। রেক্সের দেহের সামনের অংশ বারান্দার উপর এবং পিছনটা ঘাসের উপর এলিয়ে পড়েছে। পিস্তলের শব্দ শুনে কাক ডেকে উঠল দূরের গাছপালা থেকে। ফ্যাক্টরির দিক থেকে কিছু লোক যেন ছুটে আসছে বাংলোর দিকে। ঘরে ফিরে এসে দরজায় হুড়কো লাগিয়ে খাটের উপর এসে বসলাম। বাইরে লোকের গোলমাল এগিয়ে আসছে। পিস্তলের নলটা আমার কানের পাশে ঠেকাতে বুঝলাম সেটা বেশ গরম। তারপর আর কিচ্ছু জানি না। দরজা ঝাঁকানিতে ঘুম ভেঙে গেল। চালে আয়া বাবুজি। ঘরে দিনের আলো। চিরকালের অভ্যাস মতো দৃষ্টি আপনা থেকে বাঁ হাতের কবজির দিকে চলে গেল। 6টা বেজে 13 মিনিট। ঘড়ির চোখের আরও কাছে আনলাম ঘড়িটাকে, কারণ তারিখটাও দেখা গেল এতে। 28 এপ্রিল। বাইরে থেকে সুখনরাম বলছে, আপকা গাড়ি ঠিক হয়ে গয়া বাবুজি। বীরভূমের নীলকর সাহেবের মৃত্যু শতবার্ষিকীতে আমার এই অভিজ্ঞতাটার কথা কেউ কি বিশ্বাস করবে? ধন্যবাদ।